হ্যালো এভরিওয়ান, ম্যাট্রিক্স ও নির্ণায়কের আরও একটি এক্সাইটিং পর্বে সবাইকে স্বাগত। 10 মিনিট স্কুলের ম্যাথ ডিপার্টমেন্ট থেকে আমি সাজন ভাইয়া আছি তোমাদের সাথে। আজকে তোমাদের নিয়ে কমপ্লিট করব ম্যাট্রিক্স ও নির্ণায়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। তোমরা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছ ম্যাট্রিক্স ও নির্ণায়ক অনেক সহজ একটা চ্যাপ্টার, বাট এই সহজের ভিতরেও একটা কিন্তু আছে, আর সেই কিন্তুটা হচ্ছে নির্ণায়কের প্রমাণ এবং নির্ণায়কের ধর্মাবলী। আর সেই কঠিন পার্টটাই আজকে আমরা সলভ করব পুরো ক্লাস জুড়ে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এইটা অনেক ফান্ডামেন্টাল একটা ক্লাস, এই ক্লাসে অনেক বেসিক থাকবে। এই বেসিকগুলো ক্লিয়ার করার জন্য তোমাকে ধৈর্য ধরে আমার সাথে পুরো সময় জুড়ে থাকতে হবে। আর বিগত পর্বগুলোর মতো এই পর্বতেও আমরা কিন্তু তোমার জন্য কুইজ রেখেছি। আমি কুইজ রেখেছি, সেই কুইজগুলো আসবে, আমার আগে তোমরা অ্যান্সার করবে, দেন আমি সলিউশন তো দিয়ে দিব ভিডিওতে। সবাই ঝটপট কমেন্টে জানিয়ে দাও কে কোথা থেকে জয়েন করেছো এবং আজকের ক্লাস থেকে তোমার এক্সপেকটেশনটা কি। সো চলো আমরা শুরু করি আজকে আমাদের ক্লাস। সাজন ভাইয়া আজকে তোমাদেরকে নিয়ে নির্ণায়কের ধর্মাবলীগুলো দেখাবো এবং ধর্মাবলীগুলো নির্ণায়কের প্রমাণে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়টাও শিখিয়ে দিব। আমাকে স্টুডেন্টরা রেগুলার বেসিসে একটা প্রশ্ন করে, সেটা হচ্ছে যে নির্ণায়কের যে দ্বিতীয় লাইনে আপনি C1 প্রাইম C1 মাইনাস C2 বলেন কেন, কিভাবে বুঝবো, কোন কলামে কাজ করতে হবে, কোন সারিতে কাজ করতে হবে, সেই বিষয়টা কিভাবে বুঝবো। এটার কোনো সরাসরি উত্তর নেই, এটা প্র্যাকটিসের মাধ্যমে এবং কোয়েশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে তোমাকে শিখতে হবে। তার জন্য প্রশ্ন পড়াটা অত্যন্ত জরুরি। আজকে তোমাদের সাথে প্রশ্ন পড়ার থেকে শুরু করে স্ট্র্যাটেজিটা কিভাবে দেখে কোন অপারেশনটা করব, গেম প্ল্যানটা কিভাবে সাজাবো, সব কিছু ক্লিয়ার করে দিব। সো লেটস স্টার্ট। নির্ণায়কের ধর্মাবলীতে শুরু করছি। তোমরা যদি দেখো নির্ণায়কের প্রথম ধর্মাবলী সেটা হচ্ছে নির্ণায়কের যে কোনো সারি বা কলামে যদি সবগুলো ভুক্তি শূন্য হয়ে যায়, নির্ণায়কের যে কোনো সারি বা কলামে যদি সবগুলো ভুক্তি শূন্য হয়ে যায় তবে সেই নির্ণায়কের মান হচ্ছে শূন্য। একটা জিনিস দেখো, আমরা নির্ণায়কের ক্ষেত্রে প্রতিবার এই কাজটা করি, সেটা হচ্ছে ভাইয়া আমরা বিস্তৃতিটা কার মাধ্যমে করতেছি খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা দেখতেছি প্রথম যে কলামটা আছে, প্রথম কলামে সবগুলা ভুক্তি কি 1 2 3, সবগুলা ভুক্তি কিন্তু ভাইয়া শূন্য। সুতরাং আমি যদি প্রথম কলাম বরাবর বিস্তৃতিটা করি তাহলে এই নির্ণায়কের মান হয়ে যাবে শূন্য। বিস্তৃতি কি, বিস্তৃতির প্রসেস কি, সামনে আস্তে আস্তে পুরো ক্লাস জুড়ে আমরা শিখে যাব, সো টেনশন নেই। এটা তো গেল কলামে, কিন্তু তোমরা আমাকে প্রশ্ন করবা ভাইয়া কলাম কেন, আমার তো সারিও আছে, সারিতে যদি হয় তাহলে কি হবে। দেখো ভাইয়া এইখানে একটা নির্ণায়ক দেখাচ্ছি, এই নির্ণায়কের মানটাও শূন্য। ঝটপট একটু আমাকে বলো তো ভাইয়া যে এই নির্ণায়কের অপারেশনটা আমি কি বরাবর করব, আমি কি প্রথম সারি বরাবর করব, দ্বিতীয় সারি বরাবর করব, নাকি তৃতীয় সারি বরাবর করব। সো স্পষ্টত আমরা দেখতেছি যে আমাদের তৃতীয় সারিতে সবগুলো ভুক্তি শূন্য, অর্থাৎ আমি অপারেশনটা তৃতীয় সারি বরাবরই করব। দেখো তৃতীয় সারির মাধ্যমে বিস্তৃতি করে পাই। এখান থেকে আরেকটা ছোট্ট নোট নিয়ে নাও, সেটা হচ্ছে নির্ণায়কের যে কোনো সারি বা কলামে আমরা সর্বোচ্চ সংখ্যক শূন্য আনতে চাই। নির্ণায়কের যে কোনো সারি বা কলামে সর্বোচ্চ সংখ্যক শূন্য আনতে চাই। কেন? কারণ শূন্য থাকার মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ভুক্তির জন্য আমাকে অনুরাশি সহগুণক বের করতে হবে না, কারণ 0 ইন্টু সামথিং অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। দ্যাটস দ্য কি পার্ট, কি টেকনিক, যে আমরা চেষ্টা করব আমাদের অপারেশনের ভিতরে যখন আমরা প্রমাণগুলো সলভ করব, একটাই উদ্দেশ্য থাকবে, একটা সারি বা একটা কলাম বরাবর কিভাবে শূন্য আনা যায়, রাইট। এরই মাধ্যমে আমরা আমাদের প্রথম ধর্ম যেটা আছে সেটা শেষ করলাম। আমরা যদি দ্বিতীয় ধর্মে যাই, এইখানে দেখতে পাচ্ছি আমরা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ শিখেছি, যে এখানে সারিকে কলামে রূপান্তর করলে, কলামগুলোকে সারিতে রূপান্তর করলে ম্যাট্রিক্সটা সেমই থাকে। সেই টেকনিক অনুযায়ী নির্ণায়কের ক্ষেত্রেও তুমি যদি সারিগুলোকে কলামে কনভার্ট করো আর কলামগুলোকে সারিতে কনভার্ট করো, নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। কেন হবে না একটু চিন্তা করো তো, একটু চিন্তা করে বলো কেন হবে না। আমি ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। দেখো ভাইয়া, তুমি এই যে নির্ণায়কটা আছে আমরা দেখতে পাচ্ছি A1 B1 C1 কি বরাবর আছে, সারি বরাবর আছে। অন দ্য আদার হ্যান্ড এইখানে দেখো A1 B1 C1 কি বরাবর আছে, কলাম বরাবর আছে। সো আপনি আমাকে বলছেন যে কোনো সারি বরাবর বা যে কোনো কলাম বরাবর বিস্তৃতি করলে নির্ণায়কের মান পাওয়া যায়। যে কোনো সারি বা কলাম বরাবর যদি আমরা বিস্তৃতি করি তাহলে নির্ণায়কের মান পাওয়া যায়। প্রথম নির্ণায়কের ক্ষেত্রে আমরা বিস্তৃতিটা করব প্রথম সারি বরাবর,
যেই মানটা আসবে আমি যদি কলাম বরাবর বিস্তৃতি করে অপারেশনটা রান করি সেম মানই আসবে। দ্যাটস ওয়াই আমি যদি সারিগুলোকে কলামে রূপান্তর করি নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। এটাই আমি এখানে মার্ক করে রেখেছি যে তুমি যদি প্রথম নির্ণায়ক যেটা আছে এই ক্ষেত্রে তুমি অপারেশনটা চালাবা হচ্ছে সারি বরাবর, আর দ্বিতীয় ক্ষেত্রে তুমি অপারেশনটা চালাবা কলাম বরাবর, তোমার নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার ভাইয়া? গুড। আমরা 3 নাম্বার ধর্মতে যাই। এখন অপারেশনটা একটু ডিফারেন্ট। আমরা তো সারি কলাম চেঞ্জ করেছি, এখন করব কি পাশাপাশি দুটো সারি বা কলামকে চেঞ্জ করব। পাশাপাশি দুটো সারি বা কলামকে চেঞ্জ করব। তাহলে কি হবে? তাহলে নির্ণায়কের সংখ্যামান যেটা আছে সংখ্যামানের কোনো পরিবর্তন হবে না, শুধু পরিবর্তন হবে কোথায়? শুধু চিহ্নের পরিবর্তন হবে। সেটা কিভাবে চলো দেখি। দেখো ভাইয়া, একটা নির্ণায়ক আছে, এইখানে আমার ফার্স্ট কলাম ছিল, ফার্স্ট কলামটাকে আমি এই যে দ্বিতীয় কলাম আছে সেকেন্ড কলামের সাথে ইন্টারচেঞ্জ করছে। সো তোমরা সহগুণক শিখে গেছো, সহগুণকের মাধ্যমে অলরেডি শিখে গেছো যে এইটা প্লাস এইটা মাইনাস আসবে চিহ্ন, এইটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, যখন তুমি এই ইন্টারচেঞ্জটা করতেছ এইখানের চিহ্নগুলা কি চেঞ্জ হয়ে যাচ্ছে না? এইখানের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে না? একটু ভালো করে দেখো, চেঞ্জ হয়ে যাবে। ঠিক সেই কারণেই আমাদের কিন্তু অপারেশনের দিকে এইখানেরটা কি চলে আসে, এক্সট্রা একটা মাইনাস চলে আসবে। এটা একটু ভালোভাবে খেয়াল রাখবো। এখন চলে যাব আমাদের 3 নাম্বার ধর্মতে। 3 নাম্বার ধর্মতে দেখতে পাচ্ছ ভাইয়া খুব সুন্দর করে যে নির্ণায়কের যে কোনো দুইটি পাশাপাশি খেয়াল রাখবা, সারি বা কলাম যদি পরস্পর স্থান বিনিময় করে, পাশাপাশি দুটি সারি বা কলাম যদি স্থান বিনিময় করে তাহলে নির্ণায়কের সংখ্যমান বা সংখ্যাভিত্তিক যে মানগুলো আছে কোনো পরিবর্তন হবে না। কিন্তু মানের পূর্বে যে চিহ্নটা আছে সেই চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। মনে করো এই চেঞ্জ করার আগে একটা নির্ণায়কের মান ছিল 6, আর তুমি সারি পাশাপাশি দুইটা সারিকে যদি ইন্টারচেঞ্জ করো তাহলে তোমার পরবর্তী মানটা আসবে -6। যদি কলামে পরিবর্তন করো, যে পাশাপাশি দুইটা কলামে পরিবর্তন করার পূর্বে আমার মান ছিল -6 বা -8 ফর এক্সাম্পল, আমি যদি চেঞ্জ করে দেই তাহলে -8টা কি হয়ে যাবে, +8। এটাই এখানে বোঝাচ্ছে। চলো ভাইয়া দেখো, এইখানে আমার কলামটা ছিল ফার্স্ট কলাম আর এইখানে আছে সেকেন্ড কলাম, আমি দুইটাকে ইন্টারচেঞ্জ করতে চাই। ফার্স্ট কলামের জায়গায় সেকেন্ড কলাম চলে আসবে, সেকেন্ড কলামের জায়গায় ফার্স্ট কলাম চলে যাবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছ B1 B2 B3 আমার ফার্স্ট কলামে চলে আসছে এবং প্রথম কলামের যে কম্পোনেন্টগুলো ছিল সেটা সেকেন্ড কলামে চলে গিয়েছে। তার ফলশ্রুতিতে কি হয়েছে? তার ফলশ্রুতিতে যেটা বলতেছিলাম তোমাদের, এই যে চিহ্নটা আছে চিহ্নটা পরিবর্তিত হয়ে গেছে। এটাই হচ্ছে নির্ণায়কের 3 নাম্বার ধর্ম। ক্লিয়ার ভাইয়া? আমরা যদি 4 নাম্বার ধর্মে যাই, সেটা হচ্ছে নির্ণায়কের কোনো সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তিকে স্থির কোনো সংখ্যা দ্বারা, আমি যদি স্থির সংখ্যা দ্বারা গুণ করা হলে নির্ণায়ককে স্থির সংখ্যা দ্বারা গুণ করা বোঝায়। ক্লাসের ভিতর পূর্বের ক্লাসে বলেছিলাম, মনে আছে কিনা একটু খেয়াল করে দেখো, যে নির্ণায়কের গুণন, স্কেলার গুণন আর ম্যাট্রিক্সের গুণনের ভিতর পার্থক্য আছে বলেছিলাম, চিন্তা করো। সেই জিনিসটাই দেখো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হতো, কোনো সংখ্যা দ্বারা গুণ করার মানে হচ্ছে সবগুলো ভুক্তিকে গুণ করা, বাট নির্ণায়কের ক্ষেত্রে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করার মানে হচ্ছে যে কোনো একটা কলামকে বা একটা সারিকে গুণ করা। আই রিপিট, যে কোনো একটা কলাম বা একটা সারিকে গুণ করা। দেখো ভাইয়া, এইখানে আমার নির্ণায়ক হচ্ছে ডি একটা নির্ণায়ক, A1 B1 C1 A2 B2 C3 A3 B3 C3 আছে, ঠিক আছে। এই নির্ণায়কটাকে আমি n একটা সংখ্যা মান দ্বারা গুণ করতে চাই, একটা সংখ্যা দ্বারা গুণ করতে চাই। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হতো, MA MA1 MB1 MC1 MA2 MB2 MC2 সবগুলোর সাথে m গুণ হইতো। নির্ণায়কের ক্ষেত্রে এটা হবে না। নির্ণায়কের ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র যে কোনো একটা কলাম বা যে কোনো একটা সারি বরাবর গুণ হবে। তুমি যদি একটু খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে আমি একটা কলাম বরাবর গুণ করে দেখিয়েছি, বাকি যে নাম্বার বা সংখ্যাগুলা বা ভুক্তিগুলা ছিল গুণ কিন্তু হয়নি। এই ক্ষেত্রেও দেখো শুধুমাত্র একটা সারিতে গুণ হয়েছে, বাকি ভুক্তিগুলোতে গুণ হয়নি। এইটাই ছিল আমাদের 4 নাম্বার ধর্ম এবং ম্যাট্রিক্স নির্ণায়কের খুব সুন্দর একটা পার্থক্যের জায়গা, যেটা আমাদের একটু সতর্কভাবে মনে রাখতে হবে। ক্লিয়ার ভাইয়া? 4 নাম্বারের পর আমরা যদি 5 নাম্বারে যাই, যে নির্ণায়কের যে কোনো দুটি সারি বা কলাম যদি অভিন্ন হয়, মানে আমার পাশাপাশি দুইটা সারি সেম হয়ে গিয়েছে, পাশাপাশি দুইটা কলাম সেম হয়ে গেছে, তাহলে চোখ বন্ধ করে ওই নির্ণায়কের মান আমরা 0 লিখে দিব।
কেন লিখব অপারেশনের মাধ্যমে পরবর্তীতে শিখিয়ে দিচ্ছি। বাট এইটাই হচ্ছে ধর্ম আমাদের, যে 5 নাম্বার ধর্মতে বলা হয়েছে যদি অভিন্ন হয়ে যায়। একটা এক্সাম্পল দেখি, দেখো ভাইয়া A1 A2 A3, A1 A2 A3 এই দুইটা জিনিস কি ভাইয়া সেম হয়ে গিয়েছে না? এই কলামের যে ভুক্তিগুলো আছে, এই কলামের যে ভুক্তিগুলো আছে, এই ভুক্তিগুলো সেম হয়ে গিয়েছে। আবার দেখো এই সারির যে ভুক্তিগুলো আছে, এই সারির যে ভুক্তিগুলো আছে সেগুলোও কি সেম হয়ে গিয়েছে। তাহলে মান কি হবে? 0। এখন এই এক্সাম্পল থেকে একটা ছোট্ট কোয়েশ্চেন আছে তোমাদের জন্য, ভাইয়া এইখানে তো পাশাপাশি দুটি সারি 0 হয়েছে, যদি পাশাপাশি না হয় তাহলে কি কোনো প্রবলেম আছে? তাহলেও কি আমাদের উত্তর 0 আসবে? চিন্তা করো তো। উত্তর হচ্ছে হ্যাঁ, পাশাপাশি না হয়ে যদি যে কোনো জায়গায় থাকে, যে কোনো দুইটা কলামের উপাদান যদি সমান হয়ে যায়, যে কোনো দুইটা সারির উপাদান যদি সেম থাকে, একই থাকে, তাহলে মান হবে 0। এটা পাশাপাশি হওয়ার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? গুড। চলো আমাদের 6 নাম্বার যে ধর্মটা আছে, নির্ণায়কের কোনো সারি বা কলামের ভুক্তিগুলি অন্য একটি সারি বা কলামের অনুরূপ ভুক্তির m গুণের সমান হলে তাহলেও নির্ণায়কের মান 0 হবে। মানে কি? আমার যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো যদি একটা কলাম আছে আর একটা কলাম m গুণনের সমান, তাহলেও কি হবে? 0 হয়ে যাবে। কেন? আমরা কিন্তু এই ধর্মটা প্রিভিয়াসলি পড়ে এসেছি, যে পাশাপাশি দুইটা যদি আমার সেম হয়ে যায়, একই হয়ে যায়, তাহলে কি হবে? পাশাপাশি না, যে কোনো দুইটা যদি সেম হয়ে যায় তাহলে উত্তর কি হবে? 0। আরেকটা পড়েছিলাম গুণনের, যে কোনো একটা নির্ণায়ককে একটা নির্দিষ্ট স্থির সংখ্যা দ্বারা গুণ করার মানে হচ্ছে যে কোনো একটা কলাম বা একটা সারিকে গুণ করা। তাহলে কমন নেওয়াটা কি হবে? আমি যদি কোনো নির্ণায়কের একটা সংখ্যা বা একটা ধ্রুব সংখ্যা কমন নিতে চাই, তাহলে কমনটা কি পুরো নির্ণায়ক থেকে নিব নাকি যে কোনো একটা সারি বা একটা কলাম থেকে নিব? চিন্তা করো ভাইয়া। গুণ যদি আপনি বলেন যে কোনো একটা সারি বা একটা কলামে হয়ে থাকে, তাহলে ভাইয়া কমন নেয়া মানে ভাগ করা। এই ভাগ করার ক্ষেত্রেও কিন্তু যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম থেকেই ভাগ করা বোঝাবে, যে কোনো একটা কলাম থেকেই কমন নেওয়া বোঝাবে। ইজ দ্যাট ক্লিয়ার? চলো একটু দেখি তো। একটা এক্সাম্পল আছে, দেখো এইখানে A1 A2 A3। আমি যদি এইখান থেকে m কমন নিয়ে নেই, এটা m গুণন আছে, দেখো সেম জিনিসটার m গুণন আছে, যদি কমন নেই তাহলে কি কমন নিব বলো তো ভাইয়া? যদি আমি কমন নেই এই ক্ষেত্রে কি কমন নিব? আমি নিব হচ্ছে একটা m কমন। এই ক্ষেত্রে কমন নেওয়ার প্রসেসটাও শিখে নাও। m যদি কমন নেই, A1 A2 A3, আবারও A1 A2 A3, C1 C2 C3, পাশাপাশি দুইটা কি ভাইয়া সেম হয়ে গিয়েছে। যে কোনো দুইটা কলাম যদি সেম হয়ে যায় তবে সেই নির্ণায়কের মান 0। এই ক্ষেত্রে আমরা স্পেশাল যে জিনিসটা শিখলাম একটু মনে রাখতে হবে ভাইয়া, কমন নেয়ার প্রসেসটা। এইটাও ম্যাট্রিক্সের সাথে একটা পার্থক্য। ম্যাট্রিক্সে কমন নেয়া বলতে সকল ভুক্তি থেকে কমন নেয়া বোঝায়, বাট নির্ণায়কের ক্ষেত্রে কমন নেয়া মানে হচ্ছে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম থেকে কমন নেয়া। ইজ দ্যাট ক্লিয়ার? গুড। সবাই একটু আমার সাথে রেসপন্স করবা ভাইয়া। এরপর দেখো, যদি নির্ণায়কের সারি বা কলামের প্রতিটি ভুক্তিতে একাধিক পদ থাকে, একাধিক পদ নিয়ে গঠিত হয়, তবে একাধিক নির্ণায়কের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নের পরপরই তোমাদের এই প্রশ্ন থেকে বহুল আলোচিত একটা সৃজনশীলের আসার মতো প্রশ্ন সলভ করাই দিব, ঠিক আছে? যেটা অনেক বেশি আসে। এইখানে বলতেছে যে তোমার যদি সংখ্যামান যোগ বা বিয়োগ আকারে থাকে, লাইক এইখানে কি দেখতেছো তোমরা, যে A1 আলফা 1, A2 আলফা 2, A3 আলফা 3 কি আকারে আছে ভাইয়া? ভাইয়া এটা আপনার প্লাস আকারে আছে, এটা আপনার প্লাস আকারে আছে। যদি এরকম থাকে তবে A1 B1 আর C1 কে ফিক্সড রেখে, এই দুইটা কলামকে ফিক্সড রেখে একটা নির্ণায়ক গঠন হবে। আবার আলফা 1 কে এই জায়গাতে প্লেস করে আরেকটা নির্ণায়ক গঠন হবে এবং তাদের মান এই দুইটার সমষ্টি এটার সমান হবে। খুবই কিউট একটা বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্য থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। যে প্রশ্নটা দেখাবো কত সংখ্যকবার বোর্ডে এসেছে তুমি দেখলেই বুঝবা যে এই প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট। সেম যদি আমরা কলামের ক্ষেত্রেও বলতাম, কলামের ক্ষেত্রে যদি এটা তো কলামে হয়েছে, যদি আমি সারির ক্ষেত্রে বলতাম, সারির ক্ষেত্রেও সেম অপারেশন। সো একটা এক্সাম্পল দেখো, আমরা কলাম দিয়ে দেখিয়েছি, সারিতে প্রশ্নটা এসেছে। অনেকবার বোর্ডে এই প্রশ্নটা এসেছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রবলেমটা কি? x স্কোয়ার এক্স কিউব, এইখানে একটা -1 আছে 3 নাম্বার সারিতে, এইখানেও একটা -1 আছে,
এইখানেও একটা -1 আছে। সো আমরা যে বেসিকটা শিখেছি, এখন পর্যন্ত যেই ধর্মগুলো শিখেছি, সেই সবগুলো ধর্ম যদি এখন আমরা অ্যাপ্লাই করি তাহলে কি পাই দেখো। তাহলে আমরা যে জিনিসটা পাই, আমরা নির্ণায়কটাকে লিখতে পারবো, এই পুরো নির্ণায়কটাকে লিখতে পারবো এক্স স্কোয়ার এক্স কিউব, ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, জেড স্কোয়ার জেড কিউব মাইনাস, এই যে সবগুলোর সামনে মাইনাস ছিল তাই মাইনাসটা নিয়ে নিয়েছি, সবগুলোর সামনে মাইনাস ছিল তাই মাইনাসটা নিয়ে নিয়েছি। এই মাইনাসটা নেওয়ার ফলে আমার পরবর্তী যে নির্ণায়কটা হবে এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার বলো তৃতীয় সারিটা কি হবে, চিন্তা করো, একদম চিন্তা করো ভাইয়া, সাথে সাথে চিন্তা করো যে তৃতীয় সারিটা কি হবে। তৃতীয় সারিটা হবে 1 1 1। -1 কেন হবে না? কারণ ভাই আপনি চিহ্নটা আগেই দিয়ে দিয়েছেন, তাই -1 হবে না। সো আমি যদি দেখি ভাইয়া এখানে কি আসবে 1 1 1। সিম্পল, ক্লিয়ার ভাইয়া? একদম ইজি না? একদম সহজ একটা প্রশ্ন। সো আমরা যে ব্যাখ্যাটা শিখেছিলাম কিছুক্ষণ আগে, যে ধর্মটা শিখেছি, সেই ধর্মটার একদম অ্যাপ্লিকেশনটা দেখে নিলাম। আরেকটা শিখিয়েছি তোমাদের কমন নেয়া। বলো তো নির্ণায়কের কমন কোথা থেকে যায়? যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম থেকে যায়। সেই সূত্র মতে প্রথম কলাম থেকে কি কমন যায় বলো তো ভাইয়া? এক্স। দ্বিতীয় কলাম থেকে কি যায় ভাইয়া বলো? ওয়াই। তৃতীয় কলাম থেকে কি যায় ভাইয়া? জেড। সো আমি যদি এখানে এক্স কমন নিই তাহলে আমি কি লিখতে পারবো? 1 এক্স এক্স স্কোয়ার, 1 ওয়াই স্কোয়ার, 1 জেড স্কোয়ার। ক্লিয়ার ভাইয়া? একদম ক্লিয়ার। আচ্ছা, আরেকটা জিনিস শিখিয়েছিলাম, পাশাপাশি দুটি সারি যদি জায়গা পরিবর্তন করে, পাশাপাশি দুইটা সারি যদি জায়গা পরিবর্তন করে তাহলে কি হবে? এখানে দেখো প্রথমটা থেকে এক্স কমন নিয়েছি, দ্বিতীয়টা থেকে কি কমন নিয়েছি? ওয়াই, তৃতীয়টা থেকে কি কমন নিয়েছি? জেড। ক্লিয়ার? পাশাপাশি দুইটা সারি যদি জায়গা পরিবর্তন করে, চিহ্নের পরিবর্তন হয়, রাইট? সো এখানে আমাদের সূত্রের, আমাদের প্রশ্নের যে মাইনাসটা আছে সেটা আছে। আমি এখন পাশাপাশি দুইটা সারিকে ইন্টারচেঞ্জ করব। এক্স ওয়াই জেড 1 1 1, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আমি কি করলাম? এই দুইটা সারিকে ইন্টারচেঞ্জ করে দিলাম। তাহলে আমাকে কি এইখানে চিহ্নটা পরিবর্তন করতে হবে না? মাইনাস দেওয়ার পর বাকিটা কি প্লাস ফরম্যাটে ছিল, তাই এইখানে ভাই আমার আরেকটা মাইনাস চলে আসবে, এইখানে আমার আরেকটা মাইনাস চলে আসবে। সিম্পল, ক্লিয়ার? সো এখন দেখো এইটা রেখে এখানে প্লাস হয়ে যাবে। আমি যদি এইটাকে আরেকবার ইন্টারচেঞ্জ করাই, এই জায়গাতে যদি আমি আরেকবার ইন্টারচেঞ্জ করাই তাহলে এই নির্ণায়ক আর এই নির্ণায়ক দেখতে কিন্তু একই হয়ে যাবে। এই দুইটার নির্ণায়ক দেখতে একই হয়ে যাবে। প্রশ্নটা বুঝতে পেরেছো সবাই? সবাই কি প্রশ্নটা বুঝতে পেরেছ? প্রশ্নটা কি করেছি আমি, কি অপারেশন করেছি? মাইনাসের মাধ্যমে আলাদা করেছি, কমনের যে বিষয়টা দেখিয়েছি, দুইটা সারি পরস্পর ইন্টারচেঞ্জের বিষয়টা দেখিয়েছি। কি আর করা, চলো ম্যাথটা সলভই করে ফেলি, রাইট? সো ভাইয়া দেখো, যদি আমি সলিউশনে যাই, এখানে আমার নির্ণায়কটা ছিল, আমার নির্ণায়কটাকে আমি একবারে দুইটা প্রসেস দেখাইছে। এই যে মাইনাসে মাইনাসে কি হয় ভাইয়া? প্লাস হয়। এইখান থেকে এক্স কমন নিয়েছি, এখান থেকে ওয়াই কমন নিয়েছি, এখান থেকে জেড কমন নিয়েছি, এখানে ইন্টারচেঞ্জ করেছি, চিহ্ন ছিল মাইনাস, হয়ে গেছে কি প্লাস। কি হয়ে গেল? প্লাস হয়ে গেল, রাইট? আমি এখন আরেকবার ইন্টারচেঞ্জ করাবো। দেখো আমি এখানে লিখে দিছি দ্বিতীয় তৃতীয় সারিকে ইন্টারচেঞ্জ করে। আমি এটাকে এখন কি করব? আরও একবার ইন্টারচেঞ্জ করাবো। দেখো ভাইয়া, এই দুইটাকে যদি আমি ইন্টারচেঞ্জ করাই তাহলে রেজাল্ট কি আসে? রেজাল্ট আসে 1 1 1। এইখানে চলে আসবে কি ভাইয়া? মাইনাস। কারণ কি? প্লাসটা মাইনাস হয়ে যাবে, দুইটা সারি পরস্পর ইন্টারচেঞ্জ করিয়েছি। এখন আমাকে বলো, এই যে নির্ণায়কটা আর এইখানের নির্ণায়কটা, দুইটা নির্ণায়ক দেখতে কি একদম সেম না? দুইটা নির্ণায়ক দেখতে একদম সেম। তাহলে এখন আমরা কি করতে পারবো? এখন আমরা কমন নিতে পারবো। নির্ণায়কটা কমন নিব। নির্ণায়ক যদি কমন নিয়ে নেই, এইখানে থাকবে এক্স ওয়াই জেড, আর এইখানে একটা আছে কি? -1। এক্স ওয়াই জেড আর -1 আছে, ঠিক আছে? সো দেখো ভাইয়া, যদি এক্স ওয়াই জেড আর -1 হয়, এখন প্রশ্নের প্রথম উত্তরের প্রথম পার্টটা দেখো, এক্স ওয়াই জেড -1 চলে আসছে কিনা, এক্স ওয়াই জেড -1 চলে আসছে কিনা? ইয়েস ভাইয়া, চলে আসছে, এবং আমাদের উত্তরের প্রথম একটা অংশ পেয়ে গেছি। ক্লিয়ার?
আমরা যদি পরবর্তী ধাপে যাই, পরবর্তী ধাপে যে তোমাদের দেখাই সেই কমন নেয়ার পার্টটা দেখালাম এইখানে XYZ -1 আর পুরো নির্ণায়কটা আমি কমন নিয়েছি। এবার আসো তোমাকে একটা জিনিস বলছিলাম, সর্বাধিক সংখ্যক শূন্য আনা, যে কোনো একটা সারি বা কলামে সর্বাধিক সংখ্যক শূন্য আনা। একটু ভালো করে দেখো তো, নির্ণায়কের আরেকটা ধর্ম আছে, ঠিক এই পরের ধর্মতে আমরা পড়াবো, সেটা হচ্ছে কর্মপদ্ধতি বলে। কর্মপদ্ধতি বলে লাইক আমি একটা অপারেশন শিখাবো তোমাদের। অপারেশনটা হচ্ছে C1 প্রাইম। C1 প্রাইম দ্বারা বুঝায় 1 নাম্বার কলামে আমি কাজটা করতেছি। 1 নাম্বার কলামে আমি কাজটা করতেছি। কি কাজ করতেছি? C1 থেকে ফর এক্সাম্পল C2 বাদ দিয়ে দিচ্ছি। 1 নাম্বার কলামের যে ভুক্তিগুলো আছে সেম ভুক্তিগুলো 2 নাম্বার কলাম থেকে বাদ দিয়ে দিব। অপারেশনটা হচ্ছে 1 নাম্বার কলামে, চেঞ্জেসগুলো 1 নাম্বার কলামে আসবে, বাকি 2 আর 3 নাম্বার কলামের কোনো কিছু যায় আসে না। এবং নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। এটাকে নির্ণায়কের কর্মপদ্ধতি বলে। চলো একটু কাজ করে দেখাই তোমাদের। এখানে কি আছে? আমার দরকার পরবর্তী XYZ -1 এর পরবর্তী দরকার X - Y। দেখো ভাইয়া, আমি যদি 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলামকে বাদ দিতে পারি, 1 নাম্বার কলাম থেকে যদি 2 নাম্বার কলামকে বাদ দিতে পারি, তাহলে 1 নাম্বার কলামে আমি X - Y পেয়ে যাব। সো চলো দেখি অপারেশনটা একটু তোমাদের করে দেখাই। আমাদের এখানে ছিল কি XYZ -1। আমি যদি এখন ফুল অপারেশনটা এখানে রান করি, তাহলে এইটার থেকে এটাকে বাদ দিলে আসবে কি? প্রথমে 1 থেকে 1 বাদ দিলে 0, X থেকে Y বাদ দিলে X - Y, X স্কোয়ার থেকে Y স্কোয়ার বাদ দিলে X স্কোয়ার - Y স্কোয়ার। অপারেশনটা কি চালাইছি? 1 নাম্বার কলামে অপারেশন চালাইছি। 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলামকে বাদ দিব। বাকি কোনো পরিবর্তন এই জায়গায় কিন্তু কোনো পরিবর্তন হবে না। কারণ কি? আমি এখানে বলে দিছি অপারেশনটা কোন জায়গায় করতে চাই। 1 নাম্বার কলামে। অপারেশন কোথায় করতে চাও? পেটে করতে চাও, হাতে করতে চাও, মাথায় করতে চাও, এটা আগে আইডেন্টিফাই করে দেয়া। আমি এখানে আইডেন্টিফাই করে দিয়েছি অপারেশনটা আমি 1 নাম্বার কলামে করতে চাই। চেঞ্জেসগুলা 1 নাম্বার কলামে আসবে। পরবর্তী একটা প্রশ্ন, ভাইয়া একই সাথে কি 2-3টা অপারেশন করা যায়? 2টা অপারেশন করতে পারবা, বর্গ ম্যাট্রিক্স যেহেতু 3/3 ম্যাট্রিক্সে 2টা অপারেশন করতে পারবা। পরবর্তী অপারেশনটাতে আমি আবার Y - Z কে চাই। এই যে আমার Y - Z যে আছে এইটাকে চাই। এটাকে আনার জন্য আমাকে কি করতে হবে? এইটাকে আনার জন্য আমি বলবো কি, ভাইয়া আপনি 2 নাম্বার কলামে আরেকটা অপারেশন করেন। সেটা হচ্ছে এটা তো চেঞ্জ হয় নাই, সেমই রয়েছে। 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলামকে বাদ দিয়ে দেন। 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলামকে বাদ দিয়ে দেন। শেষ, খেলা শেষ। তাহলে কি হবে? 1 থেকে 1 বাদ দিলে কি হবে? 0, Y - Z, Y স্কোয়ার - Z স্কোয়ার। বাকি লাস্টের যে কলামটা আছে এই কলামে কি কোনো পরিবর্তন হবে? উত্তর হচ্ছে না, কারণ আপনি ওই জায়গায় কোনো অপারেশন করেন নাই, তাই এই জায়গাতে কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? সো যদি এই কাজটা একসাথে দেখাই, দেখো তো এখন চিনতে পারছো কিনা। আমি যে অপারেশনগুলো করে দেখাইলাম, আমার 3 নাম্বার কলামে কোনো পরিবর্তন নাই, আর আমি অপারেশনগুলো লিখে দিছি। 1 নাম্বার কলামে অপারেশন করেছি C1 - C2, 2 নাম্বার কলামে অপারেশন করেছি C2 - C3। ভাইয়া সাইড নোটগুলো কি দেখাতে হবে? উত্তর হচ্ছে ভাইয়া ইয়েস, দেখাতে হবে। ঠিক আছে, সাইড নোটগুলো দেখাতে হবে। এখন দেখো, আমি যদি বলছিলাম সর্বোচ্চ সংখ্যক শূন্য আনার জন্য আমার 2টা শূন্য চলে আসছে প্রথম সারিতে। এখন আমি যদি প্রথম সারি বরাবর বিস্তৃতি করি, তাহলে 1 এর সাপেক্ষে যদি বিস্তৃতিটা করি, 0 সাপেক্ষে বিস্তৃতি করলে 0 আসবে। এই 0কে দিয়ে যদি আমি গুণ করি 0 আসবে। শুধু 1 এর মাধ্যমে যদি গুণ করি মান নির্ণয়ের ক্ষেত্রে, তাহলে এই জায়গাটা অফ হয়ে যাবে, এই জায়গাটা অফ হয়ে যাবে। শুধুমাত্র এতটুকু কনসেপ্ট দিয়ে একটা নতুন নির্ণায়ক গঠন হবে। এতটুকু যে জায়গাটা আছে মার্ক করা, এইটা দিয়ে একটা নির্ণায়ক গঠন হবে। বিস্তৃতির ক্ষেত্রে মনে রাখবা, যেই ভুক্তি দিয়ে কাজ করছো, যেই ভুক্তির সাপেক্ষে তোমার বিস্তৃতির অপারেশনটা চলতেছে, ওই ভুক্তি রিলেটেড সারি কলাম বাদ যাবে। সারি কলাম বাদ রেখে অপারেশনটা করতে হবে। যেমন আমি 1 এর ভুক্তি নিয়ে কাজ করতেছি, 1 ভুক্তিটা নিয়ে কাজ করতেছি, 1 রিলেটেড সারি আর কলামের যে ভুক্তিগুলো আছে এইগুলো আমার ক্যালকুলেশন থেকে বাদ দিয়ে করতে হবে। দেন দেখো আমার অপারেশনটা দাঁড়ায়, আমি যদি এখানে 1 লিখি, X - Y, X - Y, Y - Z, Y - Z,
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে সূত্র পড়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এইখানে সূত্র পড়ে যাচ্ছে ওয়াই প্লাস জেড, ওয়াই মাইনাস জেড। এইখান থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিব, এইখান থেকে ওয়াই মাইনাস জেড কমন নিব, আমার প্রশ্ন মিলে যাবে, আমার প্রশ্নটা মিলে যাবে। সো চলো ভাইয়া দেখাই কমন নেওয়ার প্রসেসটা। যেমনটা যে সূত্রের ভিতর বলছিলাম এক্স মাইনাস ওয়াই এইখান থেকে কমন নিছি, পুরো কলাম থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিছি, এইখান থেকে ওয়াই মাইনাস জেড কমন নিছি, এই যে এক্স মাইনাস ওয়াই, এইখানে ওয়াই মাইনাস জেড, শেষ। এখন আমার কাজ হচ্ছে আর গুণ, এইটা গুণ এইটা বিয়োগ এইটা গুণ এইটা। সো আমরা যদি দেখি ওয়াই প্লাস জেড সূত্রের মাইনাস, মাইনাস এক্স মাইনাস ওয়াই, ওয়াই ওয়াই ক্যান্সেল আউট, আমার আলটিমেটলি থাকতেছে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস ওয়ান, জেড মাইনাস এক্স। সো দেখো তো আমার ডান পাশে উত্তরটা কি ছিল, উত্তরের সাথে হুবহু মিলে গিয়েছে এবং এইভাবেই অপারেশনটা করতে হবে। স্টুডেন্টরা আমাকে যে প্রশ্নটা করে সেটা হচ্ছে ভাইয়া আপনি কিভাবে বুঝলেন 1 নাম্বার কলামে এই কাজটা করতে হবে, কিভাবে বুঝলেন 2 নাম্বার কলামে এই কাজটা করতে হবে। আমি যদি এই প্রশ্নের কঙ্কালটা দাঁড় করাই, আমি প্রথমে দেখেছি এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান আছে, তার মানে হচ্ছে আমাকে এক্স ওয়াই জেড কমন নেওয়ার একটা প্রসেস করতে হবে, কমন নিয়েছি। পরবর্তী পার্ট হচ্ছে হলো কমন নেওয়ার পর যে সিম্পলিফাইড ভার্সনটা এসেছে সেইখানে দেখলাম প্রশ্নে আমার এক্স মাইনাস ওয়াই আছে, তো আমি 1 নাম্বার কলাম থেকে যদি 2 নাম্বার কলাম বাদ দিই এক্স মাইনাস ওয়াই পাওয়ার একটা চান্স আছে। ওয়াই মাইনাস জেড একটা আছে, 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম যদি বিয়োগ করি তাহলে এই চান্সটা আছে। সো এইভাবেই ধরে ধরে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আমি কিন্তু পুরো প্রসেসটা উত্তরের সাথে প্রশ্নের সাথে মিলিয়ে মিলিয়ে প্রমাণটা দেখিয়েছি। এটাই হচ্ছে ভাইয়া স্টেপগুলা এবং এইভাবেই তোমাকে অ্যানালাইসিস করতে হবে। কেমন লেগেছে প্রশ্নটা একটু ঝটপট জানিয়ে দাও। এই প্রশ্নটার একটু আপডেটেড ভার্সন আসে, এই যে -1টা আছে না, -1টা বাদ দিয়ে আরেকটা প্রশ্ন হয়। আমি প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি, সলভ করাবো না, সলভ অলরেডি এখানে করানো আছে তাই আমি সলভটা করে দিব না। দেখো তো ভাইয়া এই যে প্রশ্নটা এখানে -1 বাদে বাকি সব কিছুই আছে না, -1-এর যে অপারেশনটা ছিল এইটা বাদে বাকি সব কিছু আছে। দ্যাটস ওয়াই দেখো ভাইয়া এই জায়গার ভিতর পরিবর্তন এক্স ওয়াই জেড -1 বলে কিছু নাই, এর পরিবর্তে শুধু এক্স ওয়াই জেড আছে। আমি এইখান থেকে একটা এক্স কমন নিব, এইখান থেকে একটা ওয়াই কমন নিব, এইখান থেকে একটা জেড কমন নিব, অপারেশন অ্যাজ ইট ইজ আগে যে প্রবলেমটা করেছি সেম ওয়েতে একটা অপারেশন রান করব, প্রশ্ন অটোমেটিক মিলে যাবে। ক্লিয়ার ভাইয়া? একদম ক্রিস্টাল ক্লিয়ার, সেম ম্যাথ সেম সলিউশন সেম প্রবলেম, বোঝা গেছে ভাইয়া? ওকে চলো ভাই আমি আর এটা প্রমাণে যাব না, আমি সরাসরি নির্ণায়কের ধর্মাবলিতে ব্যাক করি। তোমাদের আশা করি মনে আছে আমরা 7 নাম্বার ধর্মাবলিতে ছিলাম, আমাদের 8 নাম্বার ধর্মটা কি? 8 নাম্বার ধর্মটা হচ্ছে তুমি যদি দেখো অপারেশন কর্মপদ্ধতিটা কিছুক্ষণ আগে যেটা শিখিয়েছি যে এখানে কি কাজ হয়েছে বলো তো ভাইয়া। যে কর্মপদ্ধতির যে প্রসেসটা আছে তুমি একটা কলাম থেকে আরেকটা কলাম বাদ দিতে পারো, একটা সারির থেকে একটা সারি বাদ দিতে পারো, নির্ণায়কের মানের পরিবর্তন হবে না। এটা হচ্ছে আরেকটু অ্যাডভান্স। তুমি একটা সারি থেকে একটা কলামের সাথে অপর একটা কলামের নির্দিষ্ট সংখ্যক গুণিতকও যোগ করতে পারো, তাহলেও মানের কোনো পরিবর্তন হবে না। আমি যদি এইখানে যে অপারেশনটা আছে এটাকে যদি তোমাদের বুঝিয়ে লিখি, কোথায় অপারেশন করছি? 1 নাম্বার কলামে অপারেশন করছে। সো অপারেশনের জায়গা কোথায়? 1 নাম্বার কলাম C1 প্রাইম। কি অপারেশন করেছি? 1 নাম্বার কলাম। কি অপারেশন করেছি ভাইয়া? 1 নাম্বার কলামে আপনি 1 নাম্বারের সাথে 1 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলামের কে গুণিতক যোগ করেছেন। দেখো KB1 KB2 KB3 2 নাম্বার কলামকে কে দিয়ে গুণ করে যোগ করেছেন, নির্ণায়কের মানের পরিবর্তন হবে না। সো আমরা অপারেশনটা লিখব KC2। 1 নাম্বার কলামে কাজ করছি, 1 নাম্বার কলামে কি কাজ করছি? 1 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলামের কে গুণ যোগ করে দিচ্ছি। বিয়োগ করে দিলে চেঞ্জ হবে না, বিয়োগ করলেও চেঞ্জ হবে না। শুধু খেয়াল রাখবা যেই কলামে অপারেশন করতেছ এই কলামটা ফার্স্টে বসাতে হবে। যেই কলামে অপারেশনটা হচ্ছে ওই কলামটাকে অলওয়েজ ফার্স্টে রাখবা। যোগ করো বিয়োগ করো যাই করো ওইটা ফার্স্টে রাখবা। আবার এইটার আগে চিহ্নের পরিবর্তন তুমি করতে পারবা না, মানে -C1 তুমি লিখতে পারবা না। চলো আমাদের 9 নাম্বার যে পার্টটা আছে সেখানে যাই। আমরা যদি এক্সাম্পলটা দেখি
সেম আগেরটার মতোই এইখানে কি করতেছে বলো তো ভাইয়া, C1 প্রাইম C1 প্লাস মাইনাস C2 একসাথে দেখাইছি, একসাথে দুইটা করি না, যে কোনো একটা করি। তার মানে C1 এর সাথে যদি C2 কে যোগ করো মানের পরিবর্তন হবে না, C1 থেকে C2 কে যদি বাদ দিয়ে দাও তাহলেও মানের পরিবর্তন হবে না। ক্লিয়ার ভাইয়া? অপারেশনটা কোথায় করছো ভাইয়া? 2 নাম্বার কলামে অপারেশন করতে পারবো? প্রশ্নের ভিতর দেখলাম আমরা 2 নাম্বার কলামেও অপারেশন করতে পারি। ক্লিয়ার? নির্ণায়কের মানের পরিবর্তন হয় না, এই পদ্ধতিটার নাম হচ্ছে কর্ম পদ্ধতি। নির্ণায়কের 90% ম্যাথে কর্ম পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়। বিস্তার না করে প্রমাণ আছে একটা, ওই জায়গাতেও কর্ম পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়। সো 90 to 95% কোয়েশনে তোমাকে কর্ম পদ্ধতি অ্যাপ্লাই করতেই হবে। সো ভালো করে বুঝে নিও। আমরা যদি একটু সামনের দিকে যাই, তোমরা যেটা চিন্তা করতেছিলা যে ভাইয়া শুধু কলামে দেখাচ্ছি, না ভাইয়া এটা সারিতেও হইতে পারে। এইখানের যে কন্ডিশনটা আছে সবাই একটু ঝটপট ঠান্ডা মাথায় বলো তো, এইখানে কি কাজ করেছি, এই অপারেশনটার নাম কি হবে? এই যে 2 নাম্বার এক্সাম্পল যেটা দেয়া আছে, 2 নাম্বার এক্সাম্পলে অপারেশনটার নাম কি হবে? ঝটপট একটু ঠান্ডা মাথায়। 3, 2, 1। আশা করি সবাই উত্তর লিখে ফেলছো। যারা উত্তর লিখতে পারো এবং কমেন্টে বলো, ঠিক আছে? আমি এটা একটু কমেন্টে চাই তোমাদের কাছ থেকে। এটা পার্টটা হচ্ছে ভাইয়া R1 প্রাইম 1 নাম্বার সারিতে কাজ করছেন। কি কাজ করছেন? 1 নাম্বার সারির সাথে 2 নাম্বার সারি যোগ বা বিয়োগ করছেন। তো R1 প্লাস মাইনাস R2, শেষ, সিম্পল। R1 প্লাস মাইনাস R2, দ্যাটস ইট। সুন্দর না? আচ্ছা চলো ভাইয়া, আমরা যদি একটু 10 নাম্বারের দিকে যাই, 10 নাম্বারের যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে একটা নির্ণায়কের মান কাকে বলে। আমরা যখন নির্ণায়কের মান বলতেছি প্রত্যেকটা ক্ষেত্রে বিস্তৃতি বলতেছি না, বিস্তৃতি মানেই হচ্ছে ভাইয়া আমরা নির্ণায়কের মান বের করতেছে, বিস্তৃতি মানে হচ্ছে নির্ণায়কের মান বের করতেছে, ঠিক আছে? এই মানটা বের করার জন্য কয়েকটা ছোট্ট ছোট্ট টপিকস জানতে হবে, ছোট ছোট কিছু কিওয়ার্ড জানতে হবে। এই কিওয়ার্ডগুলো কিন্তু কুইজে আছে, সো একটু ভালো করে বুঝবা, এখান থেকে কুইজে প্রশ্ন করব। সো প্রথম জিনিসটা হচ্ছে এই A1 জিনিসটা কি আর এই বড় হাতের A1 জিনিসটা কি। আমরা A1 মানে তো বুঝতেছি, A1 হচ্ছে লোকে ভুক্তিগুলা, A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, এই সবগুলো হচ্ছে ভুক্তি, নির্ণায়কের ভুক্তি। আর বড় হাতের A1, বড় হাতের B1, বড় হাতের C1 কে বলা হয় এই A1 এর সহগুণক। এখন প্রশ্ন আসবে ভাইয়া সহগুণক জিনিসটা কি? সহগুণক জিনিসটা কি? এই যে দেখো ভাইয়া, সহগুণক দ্বারা গুণ করে সমষ্টি। এটা কিন্তু যে কোনো একটা সারি বরাবরও করতে পারো, যে কোনো একটা কলাম বরাবরও করতে পারো। অলরেডি এই জিনিসটা বারবার বলতেছি যে নির্ণায়কের মান বের করার মানে হচ্ছে যে কোনো একটা সারি বা একটা কলাম বরাবর ভুক্তি এবং তার সহগুণকের গুণফলের সমষ্টি, ঠিক আছে? সো সহগুণক এটা একটু টার্ম আছে যেটা আমাদের বুঝতে হবে। দেন হচ্ছে ভাইয়া কিভাবে সমষ্টিটা বের হয় সেটা একটু বলেন, দেখা দিচ্ছি এখনই দেখা দিচ্ছি তোমাদের। সো যারা আছো আমার সাথে একটু ভালো করে দেখো সহগুণক জিনিসটা কি। সহগুণক শিখতে গিয়ে আরেকটা জিনিসের নাম আসবে মাথায়। সহগুণক মানে হচ্ছে -1 টু দি পাওয়ার R প্লাস C অনুরাশি। এমসিকিউ এর জন্য হট টপিক, অনুরাশি কি সহগুণক কি, এমসিকিউ এর জন্য হট টপিক। সো বলছে -1 অনুরাশি। সো অনুরাশি জিনিসটা কি? সহগুণক বুঝতে হলে অনুরাশিও বুঝতে হবে। অনুরাশির যে প্রসেসটা আছে সেটা হচ্ছে ভাইয়া একদম সহজ। তুমি মনে করো এই প্রথমটার সহগুণক বের করতে চাও, প্রথমটার নাম কি? প্রথমটার নাম হচ্ছে A11, 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের উপাদান। আমরা শিখেছিলাম RC। RC মানে কি? প্রথমে রো পরে কলাম। এইখানে কি আছে? RC, রো প্লাস সি, কলামের যে পার্টটা আছে। সো আমি যদি এইটার সহগুণকটা তোমাকে বের করে দেখাই তুমি বুঝে যাবা। A11 বা A1 তুমি ধরতে পারো। A1 যদি ধরো, A11 ধরলাম, আমার যেহেতু 9টা সহগুণক বের হবে, প্রত্যেকটা ভুক্তির জন্য একটা একটা করে সহগুণক আসে, তার মানে চিন্তা করো কয়টা সহগুণক আসবে? 9টা সহগুণক আসবে। সো 9টা সহগুণকের জন্য -1। এখন আমাকে বলো রো কত? 1, কলাম কত? 1, আর এর মান 1, সি এর মান 1, তার মানে কি 1 প্লাস 1। এইটা গেল আমার চিহ্নের বিষয়। এখন আসো অনুরাশি জিনিসটা কি? ওয়াও, জোস। সো অনুরাশির ক্ষেত্রে মনে রাখবা ভাইয়া, যেমনটা শিখেছিলাম, এইটা বাদ যাবে,
এইটা বাদ যাবে, এই যে বাকি যে পার্টটা আছে এইটা হচ্ছে তার অনুরাশি, B2 C2 B3 C3। এই পুরাটাকে বলে সহগুণক, পুরাটাকে বলে সহগুণক, এতটুকুকে বলে হচ্ছে অনুরাশি। আমরা অনুরাশি শিখে গেলাম, সহগুণক শিখে গেলাম, আর কি পুরো প্রসেসের যে কাজটা আছে সেটাও শিখে গেলাম। এখন আসো ভাইয়া, তাহলে তো আপনি A1 এর জন্য দেখাইলেন, আমাকে এখন বলেন ভাইয়া আমার B1 এর জন্য, আপনার তো B1 B+ আছে, B1 এর জন্য কি হবে, এইটার জন্য সহগুণকটা কি হবে? সো B1 এই পজিশনের নাম কি? এই পজিশনের নাম হচ্ছে A1 2, 1 নাম্বার সারির 2 নাম্বার কলামের ভুক্তি, 1 নাম্বার সারির 2 নাম্বার কলামের ভুক্তি। সো ভুক্তির পরিচয় এটা। সো আমরা লিখব A1 2 -1, এইখানে যা লিখছি তার যোগ লিখে দিব 1 + 2। সেইখান থেকে আমরা লিখব হচ্ছে এইটা অফ করব, এইটাকে অফ করব, কি থাকে A2 C2 A3 C3। ঠিক আছে। ও আরেকটা জিনিস, খুব মজার জিনিস, ইন্টারেস্টিং ফ্যাক্ট, ভাই আমরা কি এটা এইভাবেই রেখে দিব? উত্তর হচ্ছে না, আমরা এইটা গুণ এইটা করব, বিয়োগ এইটা গুণ এইটা করব, তাহলে একটা আমরা সংখ্যা মান পেয়ে যাব। প্রথমে এই ক্রস গুণটা করব, দেন এই দিকে ক্রস গুণটা করব, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। সেম এইখানেও করব, এইখানেও করব। দ্বিতীয়টা লিখে দিচ্ছি, বিজোড় সংখ্যা মাইনাসের উপর বিজোড় সংখ্যা মাইনাস থাকবে, A2 C3 মাইনাস A3 C2, দ্যাটস দ্য অ্যান্সার। সেম ওয়েতে C1 এর জন্য বের করতে পারবা। মান বের করার জন্য যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের জন্যই যথেষ্ট, কিন্তু তুমি যদি বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাও তাহলে তোমার 9টা ভুক্তির সহগুণকেই বের করতে হবে। 9টা ভুক্তির সহগুণক হবে 9টা। বিপরীত ম্যাট্রিক্স পরবর্তী ক্লাসগুলোতে পড়াবো, বাট এই বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য সহগুণকের কনসেপ্ট জানা অত্যন্ত জরুরি। সো মনে রাখবা, রাইট? আমরা বুঝে গেলাম। লাস্ট আমরা যদি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে একটা সারি বা কলামের ভুক্তিগুলোকে, মনে করো তোমার একটা সারি বা কলামের ভুক্তি আছে, অপর একটা সারি কলামের অনুরূপ ভুক্তির সহগুণক দ্বারা যদি গুণ করো তাহলে গুণফল 0 হয়ে যাবে, তাহলে গুণফলের সমষ্টি 0 হয়ে যাবে। ভাইয়া মানে বুঝলাম না। A1 এর সাথে A2 এর যে সহগুণকটা আছে সেটা গুণ করছো, B1 এর সাথে B2 এর সহগুণকটা গুণ করছো, C1 এর সাথে C2 এর যে সহগুণকটা আছে সেটাকে গুণ করছো, তোমার উত্তর কি হয়ে যাবে ভাইয়া? 0। সমষ্টিটা কি হবে ভাইয়া? 0 হবে। খুবই ইন্টারেস্টিং একটা রুল। এই ছিল আমার মোট 11টা ধর্ম। এই 11টা ধর্ম নিয়ে আমরা সামনে কাজগুলো করব, অপারেশনগুলো রান করব। নির্ণয়কের ধর্মাবলী কমপ্লিট হয়েছে, এখন আমরা একটু প্র্যাকটিস মোডে চলে যাব। প্র্যাকটিস মোডে আমরা এখন কিছু প্রবলেম সলভ করব এবং আমরা দেখব আমাদের কুইজ পার্টটাও তো আছে। সো প্রথম প্রশ্ন তোমাদের জন্য, মাথা ঠান্ডা রাখো, এমসিকিউ প্রশ্ন চলে এসেছে, যেটা সিলেট বোর্ড 2019-এ আসছে। ইম্পর্টেন্সটা বুঝে তোমাদের পড়াচ্ছি। প্রথম প্রশ্ন, এ এর মান কত? মান কিভাবে বের করে? ম্যাট্রিক্স যে আছে, মান বের করলে নির্ণায়ক হয়ে যাবে, নির্ণায়কের মানটা কত? সো সেটা হচ্ছে ভাই সিম্পল, এইটা গুণ এইটা, এইটা গুণ এটা। সো 4 দুগুণে 8, তোমরা উত্তর করতে থাকো। আর 3 5-এ 15, 8 থেকে 15 চলে গেলে -7 থাকে, যেটা আমাদের এখানে আছে। সো কারেক্ট অ্যান্সার -7। 1-2তম সহগুণক, 1-2তম ভুক্তির সহগুণক কত? 1-2 কোথায় আছে বলো? 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তার মানে এর সহগুণকটা জানতে চায়, 3 এর সহগুণক জানতে চায়। তাহলে প্রথমে আসো চিহ্নটা বসাই, -1 টু দি পাওয়ার 1 + 2, -1 টু দি পাওয়ার 1 + 2। মাইন্ড ইট, সহগুণক জানতে চাইছে, সহগুণক জানতে চাইছে। সো এইটা হচ্ছে আমাদের 1-2 মানে হচ্ছে এই পজিশনটা 1 নাম্বার সারির 2 নাম্বার কলামে ভুক্তি, তাই এইটা অফ চলে যাবে, এইটা অফ চলে যাবে, থাকবে কি 5। সো আমরা যদি সলভ করি -5 চলে আসবে, -5 চলে আসবে। সুন্দর না? সুন্দর না বিষয়টা? -5 চলে এসেছে, কিন্তু কোয়েশ্চেন করার সময় প্যাচটা কোথায় থাকে? দেখো ভাইয়া, এই জিনিসটাকে +1 দিয়ে রাখছে, +1 দিয়ে রাখছে। সো ভাইয়া এটা সঠিক উত্তর না, এটা সঠিক উত্তর না। আমরা পরবর্তী পার্টে যাই, 3 নাম্বারটা। 2-1তম অনুরাশি, অনুরাশির ক্ষেত্রে কি সামনের চিহ্নটার প্রয়োজন আছে? নাই ভাইয়া, কোনো প্রয়োজন নাই। 2-1
আমরা একটু ক্লিয়ার করে দিই, তোমাদের বোঝানোর স্বার্থে আমি একে একে পড়াচ্ছি যাতে একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারো। 2 1 মানে কি 2 নাম্বার সারির 1 নাম্বার কলামের ভুক্তি, 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম। এইটা অনুরাশি বের করার জন্য অফ যায়, কি পাওয়া যায় অনলি 3, আমরাও পেয়ে গেলাম অনলি 3, এটা সঠিক। সো আমরা দেখব যেখানে 1 ও 3 আছে সেটাই সঠিক উত্তর, তথা আমাদের বি নাম্বার প্রশ্ন সঠিক উত্তর। যারা কমেন্টে সঠিক উত্তর দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, একদম বুঝে গিয়েছ। দেখো 2 নাম্বার অপশন সঠিক উত্তর। আমরা আরেকটু 3/3 ম্যাট্রিক্সে যাই। সহগুণক আর অনুরাশি থেকে বলেছিলাম যে প্রশ্ন আসে, তোমরা দেখতে পাচ্ছ রাজশাহী বোর্ডের প্রশ্নটা এসেছে। সেখানে বলছে এই যে আমার নির্ণায়কটি আছে, এই নির্ণায়কের মান কত। আমরা নির্ণায়কের মান বের করার প্রসেসটা দেখে এসেছি কিন্তু করিনি। সো চলো, আমরা বলেছিলাম নির্ণায়কের মান বের করার জন্য বা বিস্তৃতি করার জন্য যেই দিক দিয়ে শূন্য আছে সেই দিক বরাবর যাব, ঠিক আছে। সো দেখো ভাইয়া, আমি যদি প্রথম কলাম বরাবর বিস্তৃতি করি তাহলে আমার জন্য কাজটা করা অনেক সোজা, কারণ এখানে আমি কি পেয়ে যাই শূন্য পেয়ে যাই। তাহলে আমি প্রথমে নিব কি 3, সামনে সহগুণকের চিহ্ন কি প্রথমের জন্য 1 1, যোগ করলে জোড় আসে প্লাস, যোগ করলে যদি বিজোড় আসে তাহলে আমরা মাইনাস লিখে দিব, রাইট। 1 1 এর জন্য আসে কি 3, 3 এর জন্য এইটা অফ 3 6 -1 -2। সূত্রের 2 নাম্বার যেটা আছে এটা হচ্ছে 2 1, 2 1 মানে বিজোড়, তাই সূত্রের মাইনাস ভুক্তি কি আছে 0। আমি না লিখলেও চলতো, বাট তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি। 0 গুণ করার প্রয়োজন নেই, কেন 0 আমরা গুণ করব না, এই দুইটা অফ 2 4 -1 -2, 2 4 -1 -2। ভাইয়া যেই ক্যালকুলেশনই করো না কেন দিন শেষে তো শূন্যের সাথে গুণ করতে হবে, উত্তর 0 হয়ে যাবে। লাস্টলি আছে 1, যেটা হচ্ছে 3 1, 3 আর 1 যোগ করলে হয় 4, যেটা জোড় সংখ্যা। সো আমরা যদি ভুক্তি লিখি 1 আর ভুক্তির সাথে আমার সহগুণক কি আছে 2 3 4 6, 2 3 4 6। ক্যালকুলেশনটা করে ফেলি, আমরা উত্তরটা পেয়ে যাব। ক্যালকুলেশন করলে আমরা উত্তরটা পেয়ে যাব। একটু দেখি ভাইয়া ক্যালকুলেশনটা কিভাবে করে। 3 3 দুগুণে 6, এখানে সূত্রের মাইনাস, আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, সূত্রের মাইনাস আর -6, ঠিক আছে। এখানে ডিরেক্ট 0, হিসাব করার দরকার নাই। 6 দুগুণে 12, 3 4 12। একটা জিনিস খেয়াল করতে ভাইয়া, -6 থেকে -6 বাদ দিলে 0 হয়, 12 থেকে 12 বাদ দিলে 0 হয়, আলটিমেট রেজাল্ট কি 0 পেয়ে গেছি, মান হয়ে গেল 0। এবার দ্বিতীয় অপশনে দেখো আমাকে জানতে চাওয়া হয়েছে 2 3 তম ভুক্তির অনুরাশি। 2 3 মানে কি, 2 3 মানে হচ্ছে 2 নাম্বার সারিতে যাবেন 3 নাম্বার কলামে যাবেন, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, ঠিক আছে, ভুক্তি যেটা। সো এখন আমরা যেই কাজটা করব, এটা অফ, অনুরাশির জন্য ইনিশিয়াল যে চিহ্নটা আছে চিহ্নটা আনতে হয় না। সো আমরা পাবো কি 3 -1 একবারই। এখন আমরা ফরম্যাটে না নিয়েও কাজ করতে পারবো। 3 × -1 মানে হচ্ছে -3, সূত্রের মাইনাস 1 × 2 মানে হচ্ছে 1 × 2 মানে হচ্ছে ভাইয়া 2। উত্তর কি ভাইয়া -5, এখানে কি আছে +5। সো এটা সঠিক না, এটা সঠিক না। আমরা যদি পরবর্তী যাই 2 1 তম ভুক্তির সহগুণক, 2 1 বিজোড় সংখ্যা, -1 টু দি পাওয়ার বিজোড়, তার মানে কি মাইনাস থাকবে। এই ক্ষেত্রে আগে একটা আমরা সূত্রের মাইনাস দিয়ে দিব। 2 1 কোথায় আছে, 2 1 এই জায়গায় আছে, এই যে আমাদের 2 1, এইটা অফ যাবে, এইটা অফ যাবে। আমি আগের যে অপারেশনাল সাইনটা আছে সেটা বাদ দিয়ে দেই, এই দুইটা অফ যাবে। তুমি এখন দেখো 2 দুগুণে -4, এই -4 কিন্তু আমাদের ক্যালকুলেশনের -4 আর সূত্রের -4 বাইরে। এখানে আছে মাইনাস, সূত্রের মাইনাস, আরও একটা হবে কি -4, -4 থেকে -4 চলে গেলে 0 থাকে, আলটিমেট অ্যান্সার ভাইয়া 0, যেটা আমাদের এখানে দেয়া আছে। সহগুণক কি 0 দেয়া আছে। সো সঠিক উত্তর কি 1 নাম্বার 3 নাম্বার সঠিক উত্তর। এই ক্ষেত্রে উত্তর আমাদের ভাইয়া 1 ও 3, এই ক্ষেত্রে সঠিক উত্তর 1 ও 3। এখন সবাই আমাকে বলো সহগুণক আর অনুরাশির যে কনসেপ্টটা আছে সেটা ক্লিয়ার কিনা। আই গেস একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। নেক্সট আমরা এখন একটু প্রমাণের দিকে যাব, আরও কিছু প্রবলেম সলভ করব যাতে করে আমাদের
প্র্যাকটিসটা হয়ে যায়, যে ধর্মাবলীগুলো শিখেছি ধর্মাবলীর সাথে সাথে ধর্মাবলীকে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে আমরা ম্যাথে অ্যাপ্লাই করব, সেই বিষয়গুলো বুঝতে পারি। এরপরেও কিন্তু একটা কুইজ আছে, সো সবাই পুরো প্রসেসে সাথেই থাকো। প্রশ্ন অ্যানালাইসিসটা একটু বুঝাই। প্রশ্ন অ্যানালাইসিস এখানে দেয়া আছে a + b + 2c, a b, c b + c + 2a, b c a, c + a + 2b। সো সবগুলা সিঙ্গেল এন্টিটি দেয়া আছে, একটা জায়গায় তিনটা এন্টিটি দেয়া আছে, এবং আমাকে সাথে সাথে চেক করতে হবে প্রশ্নে কি দেয়া আছে, উত্তরে কি দেয়া আছে, কি প্রমাণ করতে হবে, a + b + c, এটার হোল কিউব প্রমাণ করতে হবে। এখন ঠান্ডা মাথায় প্রথম যে চিন্তাটা করবা সেটা হচ্ছে কিভাবে তুমি a + b + c একসাথে আনতে পারো, a + b + c একসাথে আনতে পারো। একটু অপারেশনটা চিন্তা করো তো। চিন্তা করতে করতে এইটাও একটু চিন্তা করো, আমি যদি 1 নাম্বার কলামে বাকি সবগুলো যোগ করে দিই, মানে c1 প্রাইম c1 + c2 + c3 করে দিই, সবগুলো যোগ করে দিব সবগুলা, তাহলে এইখানে একটা এ, এইখানে একটা এ, পেয়ে যাব কি 2a, একটা b পেয়ে যাব কি 2b, আর এখানে তো 2c অটোমেটিক্যালি ছিল। দেন দেখো c c 2c, b আর b যোগ করলে 2b, আর 2a তো অটোমেটিকই আছে। দেন এইখানে দেখো c c 2c, a a 2a, আর 2b তো অটোমেটিকই আছে। বাকি যেইগুলো ছিল সেইগুলো অ্যাজ ইট ইজ রেখে দাও, অ্যাজ ইট ইজ রেখে দাও, ঠিক আছে। এখন আমাকে বলো তো ভাইয়া, এইখান থেকে 2 × a + b + c কমন যায় কি না? ইয়েস ভাইয়া, কমন যায়। যদি কমন যায় তাহলে আমি পেয়ে যাব 1 1 1। একই সারিতে বা একই কলামে যদি আমি 1 1 1 পেয়ে যাই, তাহলে সর্বাধিক সংখ্যক শূন্য আনাটাও ইজি হয়ে যাবে। কিভাবে? এটার থেকে এটাকে বিয়োগ করব, এটার থেকে এটাকে বিয়োগ করব, মানে r1 প্রাইম r1 - r2, r2 প্রাইম r2 - r3, অঙ্ক একদম শেষ, সলভ হয়ে যাবে, পুরো প্রসেসটাই সলভ হয়ে যাবে, অঙ্ক মিলে যাবে। এতক্ষণ তোমাকে যেই জিনিসটা বুঝালাম, আমি কেন 1 নাম্বার কলামে যোগ করলাম, কেন কমন নিলাম, কি আসবে, কিভাবে আসবে, সেই প্রসেসটা। এবার আমাদের কঙ্কাল ডান, স্ট্র্যাটেজি ডান, স্ট্র্যাটেজি ফাইনাল। চলো ম্যাথটা করি। ম্যাথটা যখন আমরা করতে যাব একটু ভালো করে দেখো, আমি তোমাদের একদম সিম্পলি বুঝাই দিই। প্রথমে কি আমাকে এরকম দেয়া আছে, আমি অপারেশনটা চালিয়েছি c1 প্রাইম c1 + c2 + c3, ভালোভাবে দেখতে পাচ্ছ এইখানে 1 নাম্বার কলাম বাদে বাকি 2 ও 3 নাম্বার কলামে কোনো প্রকার পরিবর্তন হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই। কারণ কি? অপারেশন শুধুমাত্র 1 নাম্বার কলামে করা হয়েছে, অপারেশনটা শুধুমাত্র 1 নাম্বার কলামে করা হয়েছে। পরবর্তী কমন নেওয়ার কথা বলেছিলাম, 2টা a 2টা b 2টা c সব জায়গাতেই আছে, 2 × a + b + c কমন নিয়ে নিয়েছি। আমরা পেয়ে গেছি কি 1 1 1। তোমাদের বলেছি যদি 1 1 1 পেয়ে যাও তাহলে কি করতে হবে ভাইয়া? 1 1 1 যদি পেয়ে যাই আমরা কি করব? সিম্পলি বিয়োগ করব। 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারিকে বিয়োগ করেছি, 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারিকে বিয়োগ করেছি। একটু দেখো, এই যে r1 প্রাইম r1 - r2, r2 প্রাইম r2 - r3, শুধুমাত্র সিম্পল একটা বিয়োগ করার মাধ্যমেই প্রসেসটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি যদি 1 নাম্বার কলাম বরাবর বিস্তৃতি করি, বাকি দুইটা কাজ করতে হবে না, শুধু 1 এর জন্য যদি করি অফ, এটা অফ, এটা অফ, কি থাকতেছে? শুধুমাত্র এতটুকু জায়গা থাকতেছে। সেইখানেও দেখো এই দুইটা গুণ করলে হয়ে যায় a + b + c হোল স্কোয়ার, আর শূন্যের সাথে গুণ করলে তো শূন্যই থাকে। আলটিমেটলি আমার উত্তরটা খুব সুন্দরভাবে মিলে যায়। দেখো আমি 1 এর সাপেক্ষে বিস্তৃতি করছি, আর গুণ করছি, উত্তর পেয়ে গেছি। দ্যাটস দ্য অ্যান্সার। খুব সুন্দর না? একদম কিউট কিন্তু ভাইয়া। এভাবেই কিন্তু আমরা সকল অঙ্ক ভাইয়া প্রুফ করে ফেলতে পারবো, বাট আমাকে অ্যানালাইসিস করতে হবে কি দেয়া আছে, কি বের করতে হবে, কোন অপারেশনটা আমি রান করব। চলো আমরা পরবর্তী একটা কোয়েশ্চেন দেখি। এখানে একটু লগারিদম ভিত্তিক কোয়েশ্চেন দেওয়া আছে, যেটা তোমরা ভালো করে দেখতেছো, কুয়েট চুয়েটে বেশিবার আসছে, একাধিকবার আসছে। সো এই প্রশ্নের লগারিদমের সাথে নির্ণায়কের সম্পর্কটা কি?
এই সম্পর্কে যাওয়ার আগে তোমাদের ছোট্ট করে দুইটা জিনিস শিখাই দিই। সেটা হচ্ছে সবাই একটু আমাকে বলো তো, শিখাবো না, তোমরা অলরেডি পারো। লগ এ মাইনাস লগ বি সমান কি লিখতে পারি? ভাইয়া লিখতে পারেন লগ এ বাই বি। বিয়োগের ক্ষেত্রে লগ কি হয়ে যায়? লগ এ বাই বি হয়ে যায়। সিম্পল এই টেকনিকটা ইউজ করব। একটু চিন্তা করে দেখো তো, এইটার থেকে এটাকে বিয়োগ দিলে কি হবে, আবার প্রথমটার থেকে এটাকে বিয়োগ দিলে কি হবে। প্রথমটার থেকে যদি এটাকে বিয়োগ দেই মানে হচ্ছে R1 প্রাইম R2 প্রাইম R2 মাইনাস R1 R3 প্রাইম R3 মাইনাস R1 কি পাবো জানো? আমরা পাবো হচ্ছে log 2x মাইনাস log x, মানে পেয়ে যাব log 2x বাই x, log 2y বাই y, log 2z বাই z, উপরে log x, log y, log z থাকবে। ঠিক আছে, নিচেরটা যদি বিয়োগ করি তাহলে কি পাবো? 3x বাই x, z ক্যান্সেল, y ক্যান্সেল, x ক্যান্সেল, x y z ক্যান্সেল। ঠান্ডা মাথায় চিন্তা করো, খুব মজার একটা জিনিস। এইখান থেকে log 2 কমন নিতে পারবো, এইখান থেকে log 3 কমন নিতে পারবো। 1 1 1 1 1 1, পাশাপাশি দুটি সারি বা যে কোনো নির্ণায়কের দুটি সারি বা দুটি কলাম যদি অভিন্ন হয়ে যায়, নির্ণায়কের মান কত? 0। শেষ, সলভড। চলো ভাইয়া দেখি একটু অপারেশনটা দেখি সবাই। কি করেছি এখানে, কি করেছি বলো? R2 প্রাইম R2 মাইনাস R1, R3 প্রাইম R3 মাইনাস R1, 2x মাইনাস x, 2y মাইনাস log y, log 2z মাইনাস z, সেম ওয়েতে 3x মাইনাস x। ভাগ ফরম্যাটে চলে আসছে, ক্যান্সেল আউট করেছি, ক্যান্সেল আউট করার পর log 2 log 2 log 2 log 3 log 3 log 3, এইখান থেকে log 2 কমন নিব, এইখান থেকে log 3 কমন নিব। সিম্পল। সো দেখো ভাইয়া, আমি যদি log কমন নিই, log 2 কমন নিয়েছি, 1 1 1 চলে এসেছে। আমরা জানি পাশাপাশি দুটি সারি বা দুটি কলাম বা যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি কলাম যদি সেম হয়ে যায়, নির্ণায়কের মান 0। অ্যান্সার প্রুভড ভাইয়া, একদম সিম্পল ম্যাথ। এখন বুঝতে পারছো তো যে ধর্মাবলী যেগুলো আমরা শিখলাম সেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, কি অ্যাপ্রোচে ব্যবহার করব। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, এটা একদম সিম্পল স্ট্র্যাটেজি। ঠান্ডা মাথায় চিন্তা করো, স্ট্র্যাটেজি কি করবা। আমি প্রথমে দেখব 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এটা বের করতে বলছো। ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের প্রশ্ন, 1 নাম্বার কলামে সবগুলোকে যোগ করে দিব, সবগুলোর থেকে আমরা 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 কমন নিয়ে নিব। 1 1 1 চলে আসবে, বিয়োগ দিব, বিস্তৃতি করব, উত্তর শেষ। এখন দেখো নিজেই ইমাজিন করতে পারতো, 1 নাম্বার কলামে সবগুলোকে যোগ, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 কমন, 1 1 1 চলে আসবে, 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ, 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ, নিচের যে ভুক্তিটা আছে প্রথম কলাম বরাবর বিস্তৃতি করব, উত্তর মিলে যাবে। আরে স্যার, চিন্তায় মাইন্ড প্যালেসে বসে আপনি এখন পুরো প্রশ্ন সলভ করে দিয়েছেন। চলো মিলিয়ে নেই। এবার আমাদের কলমও ধরতে হয় নাই। দেখো কি করেছি, C1 প্রাইম C1 প্লাস C2 প্লাস C3 সবগুলাকে 1 নাম্বার কলমে যোগ করে দিয়েছি, কমন নিয়েছি, 1 চলে এসেছে। অপারেশনটা চালাবো একদম সিম্পল, R1 প্রাইম R1 মাইনাস R2, R2 প্রাইম R2 মাইনাস R3, সব 0 চলে এসেছে। এই যে 1 আছে, 1 এর সাপেক্ষে বিস্তৃতি করব, আমরা সঠিক উত্তর পেয়ে যাব। একদম সিম্পল আমরা উত্তর পেয়ে গেছি। খুবই কিউট অঙ্ক। বেসিক যখন বুঝে যাবা, অ্যাপ্লিকেশন যখন বুঝে যাবা, তোমার প্রসেসটা অনেক ইজি হয়ে যাবে। ইজন্ট ইট? ওকে, চলো আমাদের লাস্ট কোয়েশ্চেন, আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। সেখানে হচ্ছে x প্লাস ওয়াই দেয়া আছে, আবার দেয়া আছে এক্স ওয়াই, এক্স প্লাস জেড, জেড
ওয়াই প্লাস জেড। আগেরটার মতো এত সুন্দর ফর্মেটে কি আছে একটু বলো তো দেখি। আমরা কি চাই? আমরা চাই ভাই আমার শূন্য লাগবে, আমার দরকার শূন্য, আর এখানে সিঙ্গেল এক্স ওয়াই জেড চেয়েছে। আমার দরকার এখন বাকি উত্তরের সাথে মিলাতে পারছি না, কারণ কমন নেওয়ার মতো কোনো প্রসেস নাই। তাই দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপ কি বলে, আমি সর্বাধিক সংখ্যক শূন্য কিভাবে আনতে পারি। একটা জিনিস চিন্তা করো তো, C1 প্রাইম C1 থেকে C2 প্লাস C3 করলে কি হয়? এই দুইটাকে যোগ করে প্রথমটা থেকে যদি বিয়োগ করে দিই, শূন্য চলে আসে, একটা শূন্য পেয়ে যাব। একটা দিয়ে শুরু করি, দেখি সামনে কি হয়। অনেকে আবার প্রশ্ন করবা, ভাইয়া এটা যদি আমি R1 প্রাইম R1 মাইনাস, সরি এখানে এটা হবে না, R1 মাইনাস R2 প্লাস R3 এইটা করলেও তো শূন্য চলে আসে, এটাও কি করা যাবে? উত্তর হ্যাঁ, করা যাবে। কে না করছে? আমার দরকার কি? শূন্য আনা। এই একটা অপারেশন করার পরেই তুমি বুঝে যাবা পরবর্তীগুলো কি করতে হবে। কমন আসতে পারে বা অপারেশনের যে পরবর্তী ধাপগুলো আছে এখন কিন্তু তুমি ভিজুয়ালাইজ করতে পারছো না কি আসবে, কিভাবে আসবে। সো প্রথম টার্গেট এই জায়গাতে শূন্য আনা। দুইভাবে আনা যায়, আমরা প্রথম স্টেপটা ফলো করছি, একটু ভালো করে দেখো। কি করছে ভাইয়া? C1 প্রাইম C1 মাইনাস C2 মাইনাস C3 সবগুলাকে বিয়োগ করে দিয়েছি। প্রথমটা 0 এসেছে এবং বাই ডিফল্ট এইখানেও ক্যালকুলেশন করে -2z চলে এসেছে। এখন তুমি যদি -2z থেকে 2zকে বাদ দিয়ে দাও, সমান সংখ্যক এন্টিটি বিয়োগ করলে কি হয়? শূন্য হয়। এইটার থেকে এটাকে বিয়োগ করে দিলেও কিন্তু এখানে আরেকটা শূন্য আনা পসিবল। দেখো পরবর্তী ধাপে R2 প্রাইম R2 মাইনাস R3 আমি আরও একটা শূন্য নিয়ে এসেছি। প্রথম কলাম বরাবর আমরা বিস্তৃতি করব, -2z থাকবে, এইটা অফ, এইটা অফ, xy x মাইনাস y xy x মাইনাস y আর গুণ উত্তর মিলে গেছে। মোরাল অফ দ্য স্টোরি কি? শূন্য আনতে হবে, যে কোনো একটা সারি বা কলাম বরাবর শূন্য আনতে হবে, সর্বাধিক সংখ্যক শূন্য আনতে হবে। তার জন্য আমরা কি করি? কর্ম পদ্ধতি ব্যবহার করি, কমন নেই, অপারেশন রান করি অ্যান্ড সো অন। এভাবেই কিন্তু আমরা যে 11টা ধর্ম শিখলাম, 11টা ধর্ম প্রয়োগ করে প্রমাণগুলো আসে। বাট কখন কোন অপারেশনটা করতে হবে এইটা ভাইয়া তোমাকে বুঝতে হবে। ওই যে বললাম কঙ্কাল চিন্তা করা, এইটা দেখলাম এইখানে এরকম আছে, এইটা করতে চাই, এরপরে এরকম আসবে, এই থট প্রসেসটা তোমার ভিতর আনতে হবে। তখনই তুমি নির্ণায়কের প্রবলেম সলভ করতে পারবা। নির্ণায়কের প্রবলেমগুলো তোমাদের কাছে কঠিন লাগে, একটু বেশি বেশি প্র্যাকটিস করলে তোমরা নির্ণায়কে প্রো হয়ে যেতে পারবা, রাইট? আমরা আমাদের ক্লাসের একদম লাস্ট সেগমেন্টে চলে এসেছি। এবার আজকের জন্য তোমাদের পরবর্তী কুইজ, নিচের কোন নির্ণায়কের মান শূন্য? ঠান্ডা মাথায় উত্তর দিবে, ঠান্ডা মাথায় উত্তর দিবে। কোন নির্ণায়কের মান শূন্য? এইটার মান শূন্য, এইটার মান শূন্য, এইটার মান শূন্য, নাকি এইটার মান শূন্য? একটু ভালো করে বুঝে উত্তর দিবা, তাহলেই হবে। একটু ভালো করে বুঝে উত্তর দিবা, তাহলেই হবে। আচ্ছা, কি কি আছে? এটা একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্সের মান 1, তাই তার নাম একক ম্যাট্রিক্স। সো বি নাম্বার অপশন হবে না, বি নাম্বার অপশন হবে না। ডি নাম্বার অপশনে আসি, 1, এইটা অফ, এইটা অফ, 6, 2, এইটাও হবে না, এইটাও হবে না। এই দুইটা থেকে একটা হবে। সি নাম্বার অপশনে আসি, 4, 2, 1, 0, 3, 5, 8, 4, 2। এইখানে কি 2 এর গুণিতক না? একটা 2 কমন যায় না? এটা 2 কমন নেওয়া যায় তো, এটা 2 কমন নেই, দেখি কি আসে। 4, 2, 1, 0, 3, 5, 4, 2, 1। নির্ণায়কের যে কোনো দুটি কলাম যদি সমান হয়ে যায়, নির্ণায়কের মান কত? 0। 4 to 1, 4 to 1 সেম হয়ে গিয়েছে, সুতরাং নির্ণায়কের মান 0। সি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা কমেন্টে সি নাম্বার উত্তর দাগিয়েছ, সি নাম্বার বলেছ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দরভাবে ক্লাসে থাকার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী পর্বে আবারও দেখা হচ্ছে। 10 মিনিট স্কুলের সাথেই থাকো।